ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। দেখো, আজকে তোমাদের ম্যাক্সিমাম স্কুলে আজকে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের অবকাশ ছুটি পড়ে গেছে। অর্থাৎ তোমরা বাড়িতে বসে এখন অনলাইনে যেভাবে স্কুলে ক্লাস করতে সেভাবে নিয়মিতভাবে ক্লাস করতে পারো। আজকে আমি তোমাদের কাছে যে নবম শ্রেণীর তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটি আছে, দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়নে তোমাদের শুরু করেছিলাম করভাস, দুটো পাতা তোমাদের পড়িয়েছিলাম এবং 20 আগস্ট অর্থাৎ তোমাদের দুটো না তিনটে পাতা 30, 31 এবং 32 এই তিনটে পাতা তোমাদের পড়ানো হয়েছিল। আজকে তোমাদের চতুর্থ পাতা অর্থাৎ 7ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু 22শে অক্টোবর পর্যন্ত এর আগের ভিডিও দেখে নিও। আজকে তোমাদের 7ই নভেম্বর থেকে পড়ানো হবে। তাই যারা নবম শ্রেণী পড়ছো, বাংলাতে ভালো রেজাল্ট করতে হলে বা এসএলএসটি চাকরি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই বইটা। সমস্ত ক্ষেত্রেই তোমরা যারা বাংলায় খুব ভালো নম্বর পেতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই এই ক্লাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সামার ভ্যাকেশনের সামার প্রজেক্ট নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু আজকে নবম শ্রেণীর এই বইটা ভালো করে খুঁটিয়ে পড়লে তোমরা সমস্ত উত্তর নিজেই লিখতে পারবে। তাই যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে করে আমাদের যে অনলাইন বা পে সিস্টেম বা অফলাইন যেটা পড়ছে তাদের মতোই তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে বিনামূল্যে কাজগুলি পেতে পারো। আমরা বিশ্বাস করি যে অসংখ্য স্টুডেন্ট যেখানে এক জায়গায় পড়ে তাদের কিন্তু নাম্বার বাংলায় ভালো আসে না, কারণ তোমাদের ইউনিক তৈরি করতে হবে। জানো যে বাংলা এমন একটা বিষয়, সেখানে কিন্তু একই ধরনের আলোচনা, একই নোটস, একই টিচার, কোচিংয়ের হট্ট করে তুমি নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে স্বতন্ত্র করে পরিচয় দিতে হলে তোমাকে কিন্তু অনলাইনে আসতেই হবে, স্বতন্ত্র আলোচনা নিয়ে। তা আজকে আমি 7ই নভেম্বর থেকে শুরু করছি এবং আমি অবশ্যই বলবো যে নিয়মিতভাবে তোমাদের নবম শ্রেণী বাংলার সমস্ত বিষয় পেতে হলে প্রাক মাধ্যমিক নবম শ্রেণী প্রিয় বন্ধু ও বান্ধবীদের তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করো এবং অবশ্যই তোমরা নিয়মিত থাকো এবং কমেন্টে লিখো, তোমাদের কমেন্ট পড়ি আমি, এবং যারা কমেন্ট পড়ে তাদের বেশি করে ভিডিও বানায়। তো নিয়মিতভাবে তোমরা যদি নবম শ্রেণী বাংলার সমস্ত বিষয় পেতে চাও, আমি স্পেশালি বাংলা, ইতিহাস, ভূগোল তিনটি বিষয়ই কিন্তু আমি কোচিং দিয়ে থাকি, তোমাদের কিন্তু এই হেল্পটা করতে পারবো। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন স্তরে চাকরি পরীক্ষাও দিয়ে থাকি। অবশ্যই তোমরা বলো নিয়মিতভাবে কিন্তু তোমরা ক্লাস করো। তো আজকে চলো তোমাদের যে 34 পাতা 7ই নভেম্বর থেকে তোমাদের করভাস বিষয়টি আলোচনা করে দিই। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে শুরু করছি। তোমাদের দেখতেই পাচ্ছ 7ই নভেম্বর তোমাদের যে পাতা সংখ্যা দেখতে পাচ্ছ 34, সেই 34 পাতা একদম ওপর থেকে 7ই নভেম্বর থেকে করভাস গল্প আমরা শুরু করছি। প্রথমে কি দেখাচ্ছে দেখো, করভাস এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে করভাসকে। কারণ করভাস নামক কাকটিকে প্রফেসর শঙ্কু একদম এমন প্রশিক্ষণ দিয়েছেন যাতে যে কোনো পক্ষী সম্মেলনে সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। পাখি শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়। পাখিকে ঠিকমতো শেখালে পাখি কিন্তু সব কাজ করে দেয়, কিন্তু করভাস একটি কাক হয়েও সে কাজ করতে পারবে, এটা কিন্তু অত্যাশ্চর্য আবিষ্কার। তাই বলছে, কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। সারা বিশ্বের ইতিহাসে কাক নিয়ে এরকম বিষয় আমরা কখনো দেখিনি। অর্নিথিন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন কি? পাখি পাঠ শেখানোর যে যন্ত্র তাকে বলা হয় অর্নিথিন। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন প্রভৃতি সব বিষয়ে যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। তার করভাস সব সাবজেক্ট শিখেছে। করভাস কাক পাখিটি অঙ্ক শিখেছে, জ্যামিতি শিখেছে, ইতিহাস শিখেছে, ভূগোল শিখেছে, পদার্থবিজ্ঞান, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি সব শিখেছে। সব প্রশ্নের উত্তর সংক্ষেপে সে দিতে পারে। কাজে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে যেসব প্রশ্নের উত্তর অল্প বা কয়েকটি সংখ্যা দেওয়া যায় সে কিন্তু দিয়ে দিচ্ছে। এবং দেখতেই পাচ্ছি যে সঙ্গে সঙ্গে ও যে জিনিসটা
প্রায় আপনা থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটা পাখি মানবিক গুণ সম্পন্ন হতে পারে এটা কিন্তু ভাবা যায়নি। উদাহরণস্বরূপ কিন্তু একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে, সেই ঘটনাটা তোমাদের এখানে উল্লেখ করা হচ্ছে। দেখো, তাই বলছে উদাহরণস্বরূপ একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে। দেখো, সান্তিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম। সান্তিয়াগো পক্ষিক সম্মেলনে যাবেন, তো গোছানো দেখো শেষ হলে পরে বাক্সের ঢাকনা বন্ধ করে ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে করে নিয়ে চুপ করে দাঁড়িয়ে গেছে। বুঝতে পারছো, সুটকেসের মধ্যে সব নিয়েছি, চাবিও দিয়েছি, চাবিটা ফেলে এলে কিন্তু খুলতে পারতাম না। কি বুদ্ধি দেখো, সে কি করেছে, চাবিটি নিয়ে দাঁড়িয়ে আছে। কাল গ্রেনফেলের আরেকটা চিঠি পেয়েছি। গ্রেনফেলকে শঙ্কুর ওখানের বন্ধু, যে সান্তিয়াগো যাচ্ছেন বিদেশের বন্ধু, সে চিঠি দিয়েছে। ও সান্তিয়াগো পৌঁছে গেছে, সান্তিয়াগোতে চলে গেছে সেখানে যে পক্ষী সম্মেলন হবে, পক্ষী বিজ্ঞানী সম্মেলন হবে। কর্তৃপক্ষ আমার পথ চেয়ে বসে আছে। এর আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ কিন্তু কোনো বক্তৃতা হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি দুর্লভ জ্ঞান সঞ্চয়। তাহলে যে বিষয়ে পাখি নিয়ে কখনো আলোচনা হয়নি, এখানে পাখির হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে, বিশেষ করে এখানে কিন্তু দেখা যাচ্ছে পাখির হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে। এটা কিন্তু অদ্ভুত বিষয়, পাখির যে মানবীয়তা সেটা কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এবার দেখো পরে পারা কি বলছে, করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যে করভাসের পক্ষে সবচেয়ে তোমার আরামদায়ক, এবং শুধু আরামদায়ক না, আরামদায়ক এবং খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই বজায় রাখার ব্যবস্থা করেছি। যাতে এমন একটা খাঁচা করেছি যেখানে সে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। খাবারের জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন, যা যা দরকার পুষ্টিকর ভিটামিন, এগুলো সবই কিন্তু দেওয়া হয়েছে। তাহলে কি বলছে দেখো, যে পাখি নিয়ে বোধহয় এই বক্তৃতা প্রথম। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি, তো সেটা কিন্তু সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছি। আর সেটাই হবে যে পক্ষী সম্মেলনে আমার পেপার বা কোনো গবেষণা ক্ষেত্রে এই পেপার প্রয়োজনীয় থিসিস লিখতে হয়। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য, যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য কিন্তু সঙ্গে প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য কি করেছি, প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য দেখো সঙ্গে থাকছে করভাস, কারণ করভাস তার সবচেয়ে বড় প্রমাণ। 10ই নভেম্বর কি ঘটছে, দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটিমাত্র ঘটনা লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপট করছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণভাবে ব্যস্তভাবে টোকা মারতে লাগলো। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। তাহলে বুঝতে হবে কত কি উপকার করছে। প্রথমে সুটকেসে চাবি নিতে ভুলে গেছিলো, দ্বিতীয়বার বিদেশে যাবে পাসপোর্টটা সে কিন্তু লেখককে ধরিয়ে দিয়েছে। করভাসের জন্য নতুন এক ধরনের খাঁচা বানিয়েছি, যেটা কিন্তু করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক। খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সে আবহাওয়ার ব্যবস্থা রেখেছি, অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে কিন্তু সে খাপ খায় নিতে পারে। এবং খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়িও তৈরি করে নিয়েছি, যাতে পাখিটি দুর্বল না হয়ে পড়ে। প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধহয় এর আগে কখনো পোষা কাক দেখেনি, তাই করভাস সকলে কৌতূহল উদ্রেক করেছে যে এ কি, মানুষ কাক পোষে, প্লেনে করে নিয়ে যায়। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে বলিনি, ইচ্ছে করে ব্যাপারটা গোপন রাখতে চাই। অনুমান করি বোধহয়
করভাসও ওখানে কাকের মতো ব্যবহার করছে। এর আগে করভাস কিন্তু মানুষের মতো আচরণ করছিল, কিন্তু প্লেনে সে কিন্তু কাকের মতো আচরণ করছে। 14ই নভেম্বর হোটেল এক্সেলসিওর সান্তিয়াগো, রাত্রি 11টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলে নিই, তারপর এই কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায় করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, অর্থাৎ প্রচণ্ড হাততালি এবং শ্রেষ্ঠ হয়েছে। লেখাটা পড়তে আধ ঘন্টা এবং তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশনের ক্লাস চললো 1 ঘন্টার উপর। আমি মঞ্চে উঠে করভাসকে খাঁচা থেকে বের করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগিনি কাঠের টেবিল, তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে মাথা উপর নিচ করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। আমি বক্তব্য রাখছি আর করভাস কিন্তু ক্রমাগত উপর নিচ মাথা নাড়া করে বুঝছে, সে বুঝছে। এবং বক্তৃতা হবার পর চারিদিক থেকে করতালির সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাসও তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের উপর ঠুকে চলেছে। সবাই হাততালি দিচ্ছে, করভাস ঠোঁট দিয়ে টেবিল ঠোকাচ্ছে। ডেমনস্ট্রেশনের সময় অবশ্য আলোচনার সময়, ক্লাস করার সময় করভাসে কোনো বিরাম ছিল না। গত 2 মাসে সে যা শিখেছে সবই আমি সম্মেলনের অভ্যাগতদের, যারা ওখানে এসেছেন অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের একদম তাক লাগিয়ে দিয়েছে। সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যেভাবে প্রবেশ করতে পারে তা কল্পনা করা যায় না। এটা কিন্তু আশ্চর্যকর ব্যাপার। এখানকার কাগজ, যে কাগজটা কি নাম, যে ক্যারিয়ারে দেল সান্তিয়াগো, এই পত্রিকাতে কি হয়, সান্ধ্য সংস্কার সন্ধ্যাবেলায় যেটা বেরোয় তাকে আমরা কি বলি, সান্ধ্য সংস্কার। এর মধ্যে করভাস খবর বেরিয়ে গেছে যে করভাস বক্তব্য রেখেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় তার খবর বেরিয়েছে, আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি। অদ্ভুত বিষয়, মিটিংয়ের পর গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভেরুয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। যে ওখানে যে সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে বেরোলাম সান্তিয়াগো শহরটা একটু দেখে আসি। জনবহুল মনোরম আধুনিক শহর, সেখানে খুব জনবহুল একটা শহর। তোমার ওই গেলাম ওইখান থেকে সান্তিয়াগো শহরটা। পূর্ব দিকে আন্দিজ পর্বতশ্রেণী চিলি আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, এমন একটা পরিবেশ। ঘণ্টাখানিক ঘোরার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে যে অতিথিদের জন্য আমরা নানা রকম আয়োজন, আমোদ প্রমোদের আয়োজন করেছি। তার মধ্যে বিকেলের ব্যাপারটাই আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। লেখকের নিমন্ত্রণ বিকেলে থাকার জন্য। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি অর্গাস নামে পরিচিত। এরা বিশেষত্ব হচ্ছে যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। এই অর্গাস নামক এক ম্যাজিশিয়ান ওখানে। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল যে তাই তো আমি আর গ্রেনফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে অর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটার নানা রকম পাখি ব্যবহার করে ঠিকই, কী আছে, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, 1 ঝাঁক হার্মিং বার্ড, এসবই কাজে লাগায় অর্গাস। এবং বোঝাই যায় যে সবকটি পাখিকে সে বেশ দক্ষতার সঙ্গে একদম কাজ শিখিয়ে নিয়েছে। বলা বাহুল্য এই কাজের কোনোটি আমাদের করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। এবং সত্যি কথা বলতে কি, পাখির পিছনে আচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচক করছে তার চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, আর তার কাঁচ এত পুরু যে তাহলে কি দেখছো, কি বলছে, তার কাঁচ এত পুরু যে
মণি দুটোকে সিন্ধু বিন্দুর মতো দেখায়, অর্থাৎ ছোট্ট একটা বিন্দু। লম্বাই লোকটা 6 ফুটের ওপর হবে, একদম 6 ফুটের মতো লম্বা তার হাইট, ঠিক আছে। আর কি বলছে যে চকচকে কালো কোটের আস্তিনের ভেতর দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে ওখান থেকে। তো সেই হাতের বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মোহিত, মানে মজা সৃষ্টি করছে, অবাক করছেন। জাদু খুব উঁচু দরে না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখে প্রায় পয়সা উঠে যায়, কায়দায় বেশি। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফেলকে পরিহাস ছলে বললাম যে আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখানো হলো, অর্গাসকেও ঠিক তেমনই করভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না, ঠিক আছে। তো যেমনি অর্গাসের ম্যাজিক হলো, করভাসের খেলা দেখাতে পারলে খারাপ হতো না, এটা বলল। রাত্রি 9টায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফিকে গ্রেনফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি তো একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। বললাম, সিনিয়া শঙ্কু? হ্যাঁ। তো কেউ ফোন করছে আমাকে। হ্যালো, সিনিয়া শঙ্কু? আমি বললাম, হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। এক ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোককে যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সাক্ষাৎকার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। নিশ্চয়ই রিপোর্টার, এরই মধ্যে 4 জন সাংবাদিক ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও বেশ রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়েছে, বিরক্তিকর। একজন তো সরাসরি জিজ্ঞেসই করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমন কি কাককেও পুজো করা হয়? তো রিসেপশন লোকটির সঙ্গে কথা বলে বলল, দেখুন সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটে বেশি সময় নেবেন না। তো কারণ সকালে ওনার অন্য একটা এনগেজমেন্ট রয়েছে। বললাম, যিনি এসেছেন তিনি কি কোনো সংবাদপত্রের লোক? আগে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর অর্গাস। নামটা শুনে বাধ্যই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। নিশ্চয়ই এত বড় একটা ম্যাজিশিয়ান, না বলবেন কি করে। বিছানায় টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম এবং 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি কথা বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলেতি কায়দায় সামনের দিকে ঝুঁকে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বায় উপরে রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এই স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের যে পকেটে তার ক্যারিয়ারে দেল সান্তিয়াগো নামক যে সান্ধ্য সংস্করণ পত্রিকাটা ওনার রয়েছে। অর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ মানে প্রশংসা করে বললাম, যদ্দূর মনে পড়ছে যে গ্রিক উপকথার অর্গাস নামক এক কীর্তিমান পুরুষের কথা আমরা কিন্তু পড়েছি, যা সর্বাঙ্গে ছিল সহস্র হাজার চোখ। তবে একজন জাদুকরের পক্ষে এই নামটা বেশ মানানসই, সুন্দর হয়েছে। অর্গাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ। গ্রিক দেবী হেরা অর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। গ্রিক দেবী হেরা অর্গাসের চোখগুলো 1000টা চোখ তুলে ময়ূরের পালকে বসিয়ে দিয়েছিলেন, আর সেই থেকেই ময়ূরের যে দেখবে লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। কত পরে চশমা আপনার? মাইনাস করি, তবে তাতে কোনো এসে যায় না। আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করলেন অর্গাস। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতে থেকে গেলেন। তার চোখ চলে গেছে ঘরের ভিতরে রাখা প্লাস্টিকের খাঁচাটির দিকে। করভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি
জাদুকরের অট্টহাসিতেই বোধ করি তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। অর্গাস মুখ হাঁ করা অবস্থাতেই চেয়ার ছেড়ে খাঁচার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এই বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপরে বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির কিছু নমুনা। আমি বললাম, আমি শুধু ক্লান্তই নই, আমার পাখিও ক্লান্ত। তো আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করছে আমার পাখির মেজাজের উপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না। বেশ, তাই হোক। দরজা খুলে দিলাম খাঁচার। করভাস বেরিয়ে এসে ডানার ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটায় ঠোঁটের সাহায্যে অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। ইচ্ছে করলে ও চায় না বেরিয়ে আসতে, অর্থাৎ ঘরটা অন্ধকার করলো ঘুমোবার জন্য। জানলা দিয়ে রাস্তায় উল্টো দিকে হোটেলের মেট্রোপোলের জলা নেভা সবুজ নিয়নের যে ফিকে আলো ঘরে প্রবেশ করেছে। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় গিয়ে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। তো যাই হোক, করভাসের মুখের উপর সবুজ আলোর নিয়নের তালে তালে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরু কাঁচের ভেতর সাপের একদম মতো সবুজ চোখ, সবুজ আলোয় আরও বেশি সাপের মতো ফেনা কেটে কেটে আসছে। বুঝতে পারছি যে সে অবাক এবং হতভম্ব। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের ভাবটা প্রকাশ করলো, যেটা অর্গাসের বুঝতে বাকি নেই। করভাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না যে তার ঘরে আলো জ্বলে, এটা সে কিন্তু চায় না। সে অন্ধকার চায়, অন্ধকারই ঘুমোতে চায়। তো দেখো, আর্গাস তার সরু গোফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক পুরো রকম লম্বা এবং চকচকে। বুঝলাম সে নখে নেল পালিশ মেখেছে, রুপোলি পালিশ সেটা। আর তার ফলে মঞ্চের স্পটলাইটে বেশ তোমার আঙুলের খেলা জমে ভালো। আর সেই রুপোলি নখে এখন বারবার সে বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো, অর্থাৎ এই কাকটাই আমার চাই। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আর্গাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে, কিন্তু আসলে অর্গাসের কণ্ঠস্বরে ছিল একটা অনুনয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, বলল আর্গাস। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আর আরও কি বলতে চাই লোকটা সেটাই দেখা যাক। তো আমি চুপ করে গেলাম। অর্গাস এতক্ষণ জানলার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল এ অন্ধকারে আর সবুজ তোমার যে আলোর খেলা, এও যেন একটা ভেলকি। লোকটা এই আছে তো এই নেই, এরকমই মনে হচ্ছে। আর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল। সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি অর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর। 2 আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় মানুষ আমাকে চেনে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবীর ভ্রমণে বেরোচ্ছি। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, এথেন্স, স্টকহোম, টোকিও, হংকং সব যাব। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কিন্তু আমার
আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্রগুণে বেশি চমকপ্রদ হবে যদি পাখিটা পাই আমি। কিসে জানো? যে ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই। অর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে, আঙুলগুলো সাপের ফণার মতো দোলাচ্ছে, নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য কোনো লোক হলে আর্গাসের হয়তো কার্য সিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো, অর্থাৎ অকেজো হতো। সেই সুযোগে খাঁচার পাখিও অর্গাসের হয়তো হস্তগত হতো, অর্থাৎ নিয়ে চলে যেত। তো কী বলছে, আমাকে হিপনোটাইজড করা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকে বোধহয় জাদুকর বুঝতেও পেরে গেছিল। মিস্টার অর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। করবার শুধু আমার ছাত্রই নয়। তাহলে এই যে তাকে বলছে আর কি, যেভাবে বিরক্ত করছে, তাতে কি বলছে, মিস্টার অর্গাস আপনি বৃথা বাক্য ব্যয় করছেন আর আমাকে অহেতুক সম্মোহিত করছেন। আপনার অনুরোধ আমার পক্ষে রক্ষা করা সম্ভব নয়। করবার শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো, সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার গবেষণার একমাত্র ফসল। প্রফেসর! অর্গাসের কণ্ঠস্বর আবেগের চেয়ে অনেক তীব্র, কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে চলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোড়পতি শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ আছে? সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিলাক কোম্পানি গাড়ি, এসব কি তুমি জানো? খরচের জন্য আমি তোয়াক্কা করি না। প্রফেসর, ওই পাখির জন্য তোমাকে আমি আজই এখনই 10,000 এস্কুডো দিতে রাজি আছি। তো 10,000 এস্কুডো মানে হচ্ছে প্রায় 15,000 টাকা। সেই যুগে কিন্তু এটা অনেক টাকা। আর্গাস জানে যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনই টাকা জিনিসটার তোয়াক্কা করি না, সে কথা তাকে বললাম। অর্গাস এবার একবার শেষ চেষ্টা করলো, বলল, তুমি তো ভারতীয়, তুমি তো অলৌকিক যোগাযোগ বিশ্বাস করো না। ভেবে দেখো অর্গাস, করভাস, এই কাকের নাম হয়েছে আমার জন্যই, সেটাকে তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না, চেয়ার ছেড়ে বললাম, মিস্টার অর্গাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো, করভাস আমার কাছে থাকবে, ওর শিক্ষা এখনও শেষ হয়নি। আমি ওকে নিয়ে আমার আরও অনেক কাজ বাকি আছে। আমি ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমোবো, আমার পাখিও ঘুমোবে। সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে অর্গাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলো, সেটাকে আমি একেবারে আমল দিলাম না। আর্গাস আবার বিলেতি কায়দায় মাথা নামিয়ে স্প্যানিশ ভাষায় বলল, গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস এখনও জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলো, কে? শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরে খুব স্পষ্ট। আমি বললাম, এক পাতলা জাদুকর। টাকার গরমটার বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। 16 নভেম্বর। ভেবেছিলাম কালকের ঘটনা কালকে লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটাতে রাত কেটে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনে বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাস্কা মেরিমোতার ঘোর ক্লান্তিকর ভাষণ, একঘেয়েমি। সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে ওই মরিমতো আমতা করছিল, এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারে হাতল সশব্দে ঠোঁটতালি দিতে আরম্ভ করলো।
এবং হলের মধ্যে লোক তাদের হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের আয়োজন, কয়েকজন ডেলিগেটস যারা প্রতিনিধি আর কি, তাদের সঙ্গে। সেখানে তোমার যাবার আগে আমি আমার 1 নম্বর ঘরে এসে করভাসকে খাঁচায় রেখে খাবার দিলাম, বললাম তুমি থাকো, আমি খেয়ে আসছি। করভাস বাধ্য হয়ে কোনো আপত্তি করল না। লাঞ্চ শেষ করে যখন ওপারে এসেছি তখন বাজছে 2:30। দরজায় চাবি লাগাতে বুঝলাম সেটার আর প্রয়োজন হবে না, কারণ দরজাটা সম্পূর্ণ খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। ঝড়ের মতো করে ঢুকে দেখি যা যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম। উত্তর দিকে দুটো ঘর, পরপরই বাঁদিকে রুম বয়দের ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি দুটো রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাউনি থেকে বুঝতে পারলাম তাদের দুজনকেই হিপনোটাইজড মানে অকেজো করা হয়েছে। চলে গেলাম 107 নম্বর গ্রেনফেলের কাছে, তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজনে শটান গিয়ে হাজির হলাম একতলার রিসেপশনে। রিসেপশনের ক্লার্ক বলল, আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরের চাবি চাইতে আসেনি, ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে, তারা যদি দিয়ে আসে। রুম বয়দের অবশ্য দেওয়ার দরকারই হয়নি। আরগাস তাদের জাদু বলে অকেজো করে দিয়েছে, নিজের চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। সে বলল 8 ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলক গাড়িতে আরগাস এসেছিল, আর 10 মিনিট পরে হাতে একটা শিলোফোনে ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। রূপলি রঙের ক্যাডিলাক। কিন্তু এখান থেকে কোথায় গেছে আরগাস? তার বাড়িতে কি, নাকি অন্য কোথাও? আমি ভাবতে লাগলাম। অবশেষে কবিরুলিয়াসের শরণাপন্ন হলাম। ভদ্রলোক বলেন, আরগাসের বাড়ি কোথায় সেটা তিনি এখনই জেনে দিতে পারি, কি তাতে কি লাভ? সে কি আর বাড়িতে আছে? সে তোমার করভাসকে নিশ্চয়ই কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায় তাহলে একটাই রাস্তা আছে। তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার এবং সঙ্গে পুলিশও দিতে পারি, কিন্তু সময় খুব কম। 8 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো, একদম হাইওয়ে ধরে চলে যাবে। যদি কপালে থাকে তো নিশ্চয়ই সন্ধান হয়ে যাবে। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হবার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাস, যার আসল নাম পরীক্ষায় কিন্তু এটা আসে, ভালো করে মুখস্থ করবে। কী নাম বলেছি? আসল নাম কী নাম? দেবিনগো বার্তেলেমে সারমিয়ন্তো। এটা আরগাসের আসল নাম, আরগাস নকল নাম। তার বাড়িতে ফেরেনি। আমাদের সঙ্গে 2জন সশস্ত্র পুলিশ। আমরা পুলিশের গাড়িতে চলেছি। 2জন পুলিশের একজন ছোকরা বয়স, নাম তার কারেয়াস। দেখলাম আরগাস সম্বন্ধে বেশ খবর রাখে। বলল সান্তিয়াগো এবং আশেপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, আর সেই থেকে ওর জনপ্রিয়তা ভীষণ বাড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ও কি সত্যিই কোটিপতি, মানে কোটিপতি? কারেশ বলল, তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না, তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। তো শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মহা মুশকিল হলো কি, হাইওয়েতে 2টো ভাগ হয়ে যায়। একটা চলে গেছে উত্তরে লস আন্দিজে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত। 2টো হাইয়ের মুখে একটা পেট্রোলের দোকানও আছে সেখানে। এটা পুরোপুরি পেট্রোল দোকান। দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতে সে বলে, ক্যাডিলাক, এই সিনিয়র আরগাসের ক্যাডিলাক, সে তো গেছে ওই ভালপারাইজের রাস্তায়। আমাদের কালো মার্সেডিয়াস তীর বেগে রওনা দিল ভালপারাইজের উদ্দেশ্যেই। কারভাসের প্রাণহানি হবে না সেটা আমি জানি, কারণ তার প্রতি আরগাসের লোভটা খাঁটি। কিন্তু কাল রাত্রে করভাসের হাবভাব দেখে বুঝতে পেরেছিলাম যে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না। সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের কী অবস্থা হবে সেটা ভাবতেই আমার খুব খারাপ লাগছে। পথে আরও 2টো পেট্রোল স্টেশন পড়ল এবং 2টোর মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হলাম যে
আরগাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়ে গেছে। তো আমি খুব আশাবাদী মানুষ, নানান সময় সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি। আজ পর্যন্ত আমাদের কোনো অভিযানই ব্যর্থ হয়নি। কিন্তু আমার পাশে বসে গ্রেনফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেমে গেছো। তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে আর ফিরে পাবে না, এটা জেনে রাখো। কারেস বলল, সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা আছে। এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। হাইওয়ে ক্রমশ ঢালু হয়ে নামছে। সান্তিয়াগোর 1600 ফুট থেকে আমরা হাজারে নেমে এসেছি। পিছনে দূরে পর্বতশ্রেণী ক্রমে ঝাপসায় মিলিয়ে আসছে। 40 মাইল পথ এসেছি, আরও 40 মাইল গেলে তবে ভালপারা ইজো। গ্রেনফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিয়েছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, তখন আরগাস এর অনুসন্ধান আরও কঠিন হয়ে পড়বে। সামনের রাস্তা খানিকটা চড়াই হয়ে গেছে, পিছনে কি আছে দেখা যাচ্ছে না। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে। চড়াই পেরোলো, রাস্তার সামনে রাস্তা ঢালু হয়ে গেছে বহুদূর। রাস্তার পাশে এখানে দু একটা গাছও আছে। বহু দূরে আছে একটা গ্রাম, মাঠে মোষের দল, জনমানবের কোনো চিহ্ন নেই। এবং সামনে ওটা কি, এখনও বেশ দূর, সিকি মাইল তো হবেই, তবে এখনও 400 গজের বেশি নয়। একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার একপাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পিছনে আছে একটা গুড়ি। এবার কাছে এসে পড়েছে গাড়িটা, ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক। আমাদের মার্সিডিস তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা বুঝতে পারলাম যে কেন থেমেছে। রাস্তার একপাশে ছিটকে গিয়ে সেটা গাছের গুড়ি ধাক্কা মেরেছে এবং সামনের অংশে গেছে থেতলে। কারেস বলল, সিনিয়র আরগাসের গাড়ি, আর এছাড়া আরেকটা সিলভার ক্যাডিলাক আছে সান্তিয়াগোতে, ব্যাংকার সিনিয়র গাল দামেশের গাড়ি। এটা আমার নাম্বারটা চেনা, গাড়ি তো রয়েছে, কিন্তু আরগাস কোথায়? আর আমার করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম ওটা করভাসের খাঁচা। দরজার চাবি আমার হাতেরই তৈরি, আর সেটা রয়েছে আমার পকেটে। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকানি লাগানো। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু তারপরে হঠাৎ চিৎকার এলো দূর থেকে, মানুষের গলা। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তারপরে কি আছে যে কারেরাস ও অন্য পুলিশটির বন্দুক উঁচিয়ে তৈরি। আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক। সে মাটিতে হাঁটু গেড়ে বসে কি করছে, নাকি ওই মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে। গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমার বড্ড আনকমফর্টেবল, মানে অস্বস্তি বোধ করি। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে। রাস্তার বাঁদিক থেকে আসছে, কিছু দূরে কতগুলো ঝোপ আর কি, দু একটা বড় বড় গাছও আছে। তো সেই দিকে আসছে চিৎকারটা। কাল রাতে তোমার ফিসফিস গলা শুনেছি, তাই শুনতে দেরি হলো। ওই গলাটা আরগাসের। অকথ্য, অশ্রাব্য স্প্যানিশ এসে গাল দিচ্ছে, কিন্তু কার উদ্দেশ্যে? ডেভিড বা শয়তান স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো, আর সঙ্গে সঙ্গে নামটা পাচ্ছি, করভাসের নামটা পাচ্ছি। কোথায় গেল সে শয়তান পাখি? করভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। আরগাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। তার দু হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারেয়াস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আরগাস, তোমার অস্ত্র নামাও, নইলে। একটা কর্ণপটহবিদারক শব্দে আমাদের মার্সিডিসের দরজায় একটা রিভলভার গুলি এসে লাগলো। তারপর আরও 3টে গুলির শব্দ। এদিকে ওদিকে আমাদের মাথার ওপর থেকে ছিটকে বেরিয়ে এলো সেগুলি। কারেরাস দীপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আরগাস, আমাদের বন্দুক আর রয়েছে,
আমরা পুলিশ যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। জখম। আরকা শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বলে উঠল সে। তো দেখো, তারপরে কি দেখো, অর্গাসের হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। কারেয়াস ও অন্য পুলিশ দুটি এগিয়ে এলো। আমি জানি এই সংকটে আরগাসের কোনো ভেলকি আর কাজ করবে না, তার অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। কারেয়াস তোমার এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটি তুলে নিল। আরগাস বলছে, সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কি অসামান্য তার বুদ্ধি। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। এবারে একটু আধটু বুঝতে পারলাম। সে বলছে, শঙ্কু, দ্যাট বার্ড ইজ হিয়ার। কীরকম? কোথায় করভাস? আমি তো দেখতে পাচ্ছি না তাকে। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া একাশিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। ওপরে চেয়ে দেখলাম, সত্যি তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে সব নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তাকে হাততালি দিয়ে ডাকতেই সে অক্লেশে গোদখা ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের ঠিক ওই মার্সেডিসের ছাদের ওপর। তারপর অতি সন্তর্পণে যেন সেই জিনিসটার মূল্য সে ভালোভাবে জানে, তার ঠোঁট থেকে তার ওই সামনেই নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা। অর্থাৎ চশমাটা সে ছিনিয়ে নিয়েছিল বলেই আরগাসকে জব্দ করে পেরেছিল করভাস। তোমরা বুঝতে পেরেছ কীভাবে করভাসকে জব্দ করলো, আরগাসকে জব্দ করলো করভাস। গল্পটি এখানে শেষ হলো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পেলে যে তোমাদের যে করভাস গল্পটা আজকে আমি কমপ্লিটলি ভাবে দেখিয়ে দিলাম। এটা আজকে দ্বিতীয় এবং শেষ পর্ব। এখন তোমাদের গ্রীষ্ম অবকাশ দীর্ঘদিন চলবে, বিদ্যালয়গুলি বন্ধ থাকবে। তাই তোমরা স্কুলের মতো নিয়মিতভাবে তোমরা যদি নবম শ্রেণীর বাংলার ইতিহাস ভূগোলের সমস্ত বিষয় পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যেভাবে আমাদের অনলাইন এবং অফলাইনে পেইড কোর্সগুলি রয়েছে সেভাবেই তোমাদের এই ইউটিউবের প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। আজকে তোমাদের কাছে কমপ্লিট বিষয়টি শেষ হয়ে গেল। শুধুমাত্র প্রথম পর্ব সামান্য অংশ ছিল, আজকের পুরো বিষয়টা তোমাদের কিন্তু শেষ হয়ে গেল। শুধুমাত্র তোমরা নিয়মিতভাবে ফলো করো নবম শ্রেণীর বাংলা প্রাক মাধ্যমিকের এই যে বইটি দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কুর ডায়েরি, এটা কিন্তু তোমাদের নিয়মিতভাবে আবার স্বর্ণপর নিয়ে পড়ানো হবে। এইখান থেকে এবার লাইন তুলে ধরে কোন কোন প্রশ্ন দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নে থাকছে। তোমাদের এটাই দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের পাঠ্য। অর্থাৎ গ্রীষ্মের ছুটি খুললেই তোমাদের কিন্তু বাংলার সমস্ত পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের বাংলার এই বিষয়টি ভালো করে পড়াশোনা করবে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই তোমরা কমেন্ট করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দিও যাতে এই পুজোর ছুটিতে গ্রীষ্মের ছুটিতে তোমরা অবশ্যই, তোমাদের দুটো ছুটি হয়, একটা পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটি। এখন তোমাদের গ্রীষ্মের ছুটি, এটা সব থেকে বড় ছুটি। এই ছুটিতে বাড়িতে বসে তোমরা কিন্তু অনেকটা আয়ত্ত করে ফেলবে আমরা মনে করি। তাই বিদ্যালয়ের চেয়েও তোমরা কিন্তু যদি আরো বেশি এগিয়ে থাকতে চাও তাহলে অবশ্যই নিয়মিতভাবে আমার ক্লাসকে ফলো করো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।